কোন পর্যন্ত আমি দেখাইছিলাম? আপনি সিলেবাস নিয়ে আলোচনা করতেছিলেন। সিলেবাস নিয়ে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই স্ক্রিনটা তাহলে শেয়ার দিয়ে আবার। তো এই যে আমি ওইটুকুই বলতেছিলাম যে ওপি নিয়ে তো আজকে পড়াবো, তো ক্লাস এন্ড অবজেক্ট এন্ড স্কোপ নিয়ে পড়াবো। তো আবার ওই গত ক্লাসে তো আমি ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করিনি। যেহেতু ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করিনি, সেহেতু এই ক্লাসে আলোচনা করবো এটা নিয়ে। ফার্স্ট ওইটা আলোচনা করে দেন আজকের ওপি নিয়ে আলোচনা করবো আর কি। তো এটাই বলছিলাম। দেন কোলা ফাইলে আমি ঢুকি। আচ্ছা, দেখা যাচ্ছে আমার ফাইলটা? হুম, ওকে। তো ফার্স্টে তো ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করবো বলছিলাম। তো আলোচনা শুরু করি। ল্যামডা ফাংশনটা কি বেসিক্যালি? A lambda function is a small anonymous function. অ্যানোনিমাস বলতে যে ফাংশনের কোনো সুন্দর মতো ডেফিনেশনটা নাই। যেমন আমার ফাংশন বলতে ডিএফ দিয়ে স্পেস দিয়ে আমি ভালো মতো স্ট্রাকচার করে যে ফাংশনটা দেয়া, এখানে ওইটা হবে না। এটা ইনলাইনের মধ্যে, এক লাইনের মধ্যে আমি ছোট করে একটা অ্যানোনিমাসলি একটা ফাংশন ক্রিয়েট করতে পারবো। এটাই বলছি আমরা ল্যামডা ফাংশন। ঠিক আছে? ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস বাট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন। এখানে বলছে যে আর্গুমেন্ট নিয়ে আমি আলোচনা করছিলাম ফাংশনের শুরুতে, যে আমরা যে ইনফরমেশন গুলো আমরা ফাংশনে পাস করছি সেগুলো আর্গুমেন্ট। তো এখানে বলছে যে ল্যামডা ফাংশনে যে কোনো নাম্বারের আর্গুমেন্ট নিতে পারে, যেমন 1 2 3 বা 1-এর বেশি, 2-এর বেশি, অনেক বেশি আমরা নিতে পারি, 5-6টাও নিতে পারি, অনেক বেশি নিতে পারি, ওটা সমস্যা না। কিন্তু এখানে এক্সপ্রেশন যেটা বলছে, এক্সপ্রেশন মানে যে আমরা ফাংশনের মধ্যে যে ক্যালকুলেশনটা করি বা রেজাল্ট একটা রিটার্ন করি, কোনো একটা ক্যালকুলেট করি, অনেক কিছু তো করতে পারি আমার ফাংশনের মধ্যে। তো এখানে থাকবে কি, একটা এক্সপ্রেশনই আমরা ক্যালকুলেট করতে পারবো, একটা ক্যালকুলেশনই চলতে পারবে। ল্যামডার মধ্যে এটাই হবে আর কি। তো এখানে ল্যামডার স্ট্রাকচার এখানে দেওয়া আছে ল্যামডা ফাংশনের। তো স্ট্রাকচারটা আমাদের দেখাতে হলে ফার্স্টে ল্যামডা কিওয়ার্ড আছে। ল্যামডা কিওয়ার্ড দিয়ে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে দেন আমরা আর্গুমেন্ট দিব, আর্গুমেন্টের নাম, যেমন এ বি সি এক্স ওয়াই জেড, এভাবে আর্গুমেন্টের নাম দিতে পারি। তো তারপরে আমি একটা কোলন দিব, কোলনের পরে আমার থাকবে এক্সপ্রেশন, যেগুলো আর্গুমেন্ট নিয়ে আর্গুমেন্টের আর্গুমেন্ট নিয়ে যেগুলো আমি ক্যালকুলেট করছি। তো আমরা তো আর্গুমেন্টের ভ্যালুগুলো নিয়েই তো আমরা ক্যালকুলেশন করি ফাংশনের মধ্যে, এটাই আর কি এখানে বলছে। যেটা ওয়ান লাইনের মধ্যে মোটামুটি দেখতে হচ্ছে যে ওয়ান লাইনের মধ্যে এটা হচ্ছে। কেননা সেটা একটা ফাংশন, আমি ল্যামডা ফাংশন ক্রিয়েট করছিলাম। এখানে যেমন এইটা যে এক্স যেটা দিচ্ছে, এটা হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নাম বলতে কি, এটা একটা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করছি, ভ্যারিয়েবলের মধ্যে আমি ল্যামডা ফাংশনটা দিছি। এখান থেকে যে একটা রেজাল্ট রিটার্ন হবে সেটাই ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে, এক্স এ অ্যাসাইন হয়ে যাবে আর কি, রে বলছে। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এই যে ল্যামডা দিয়ে আমি আর্গুমেন্ট নিচ্ছি, ইউ আর্গুমেন্ট। ঠিক আছে? ল্যামডা ফাংশন এন ইউ একটা আর্গুমেন্ট। আর্গুমেন্টটাকে আমি নিয়ে এই যে ভ্যালুটা আমি পাস করব ইউ এর মধ্যে, ইউ ইন্টু ইউ, ইউ স্কোয়ার আর কি। তো এখানে আমি এক্স এর মধ্যে যে ফাংশন যেহেতু ডিফাইন করছি, এক্স হচ্ছে একটা ফাংশন, তো এখানে এক্স এর মধ্যে পাস যখন করব, তখন ল্যামডার মধ্যে চলে আসবে, ল্যামডা ফাংশনের মধ্যে চলে এসে ইউ এর মধ্যে এই ভ্যালুটা পাস হবে, 4টা পাস হবে, 4 পাসে এটা ক্যালকুলেট হবে আর কি। তো ক্যালকুলেট হয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট করে লেখার পর আমাদের ফাংশনটা ভালো মতো কাজ করছে। এখানে 16 আসছে আর কি, 4 × 4 16। ঠিক আছে? তো নেক্সট আসি কি, আরে ল্যামডা ফাংশন ক্যান টেক ইন নাম্বার অফ আর্গুমেন্টস, যেটা বললাম ওই যে উপরে আমি বলছিলাম ফার্স্টে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমি 2টা আর্গুমেন্ট নিচ্ছি, এ বি নিচ্ছি, এবং এ এর সাথে আমি বি মাল্টিপ্লাই করছি। সেটা আমি কিসে অ্যাসাইন করছি, ওয়াই এর মধ্যে অ্যাসাইন করছি, ওয়াই ফাংশনের মধ্যে। তো এখন ওয়াই যখন আমি কল দিব, কল দেওয়ার সময় আমি তো এই ফাংশনের যে আর্গুমেন্ট গুলো আমি পাস করব। যেমন এটা এ ইকুয়ালস টু 5 আর বি ইকুয়ালস টু 6, এটা পাস করলাম। আমি প্রিন্ট করি, এই যে 30 প্রিন্ট, 5 × 6 30। আচ্ছা, এখন আসি যে হোয়াই ডু উই ইউজ ল্যামডা ফাংশন, বা ল্যামডা ফাংশন আমরা কেন ইউজ করব। দ্য পাওয়ার অফ ল্যামডা ইজ বেটার শোন হোয়েন ইউ ইউজ দেম অ্যাজ অ্যান অ্যানোনিমাস ফাংশন ইনসাইড অ্যানাদার ফাংশন। এখানে এটা বলছে যে যে কোনো একটা ফাংশন, যে আমি নর্মাল যে ফাংশনগুলো দেখাইছিলাম, যে ডেফ দিয়ে যে ডিফাইন করা ফাংশনগুলো,
ওইটার মধ্যে আমি হচ্ছে ল্যামডা ফাংশন রাখতে পারি, যেটা মনে করেন যে একটা ফাংশন বড় ক্যালকুলেশনের মধ্যে ছোট একটা ক্যালকুলেশন সে করতে পারবে আর কি। ল্যামডা ফাংশন সেটা আলাদা একটা ক্যালকুলেশন করবে, সেটা একটা রেজাল্ট রিটার্ন করবে, একটা ভ্যালু রিটার্ন করবে, সেই ভ্যালু দিয়ে আমরা হচ্ছে একটা বড় ফাংশনের মধ্যে সেটা দিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো, এটাই বলতেছে। এটাকে অ্যানোনিমাস ফাংশন বলতেছে আর কি। Say we have a function definition that takes one argument and that argument will be multiplied with an unknown number. ঠিক আছে, আমরা একটা ফাংশন নিব যেটা একটা আর্গুমেন্ট নিবে, তার সাথে একটা আননোন নাম্বার মাল্টিপ্লাইড হবে। তো এখানে একটা ফাংশন আমি ডিফাইন করছি, এই যে আমি ফার্স্ট একটা নর্মাল ফাংশন ডিফাইন করলাম। তো এখানে আমার কি আর্গুমেন্ট নিচ্ছি, একটা আর্গুমেন্ট নিচ্ছি যেটা হচ্ছে n। এটার মধ্যে আমি হচ্ছে কি রিটার্ন করছি, ফাংশন থেকে তো আমরা একটা ভ্যালু রিটার্ন করি নর্মালি। তো হচ্ছে কি রিটার্ন করছি, একটা ল্যামডা ফাংশন আমি হচ্ছে রিটার্ন করছি, অ্যানোনিমাস ফাংশন রিটার্ন করছি। এখানে কিন্তু আমি হচ্ছে কোনো কিছু দিয়ে আমি এখানে বলি না যে এক্স ইকুয়ালস এত, ওয়াই ইকুয়ালস ল্যামডা, হ্যান ত্যান, এটা বলা বলা লাগবে না এখানে। এটা অ্যানোনিমাস বলে এটা বলা লাগবে না, ঠিক আছে, এটা নেসেসারি না এখানে। তো এখানে আমি কি রিটার্ন করছি, ল্যামডা ফাংশন হচ্ছে রিটার্ন করছে একটা অ্যানোনিমাস ফাংশন। এখানে আমি হচ্ছে আরেকটা আর্গুমেন্ট নিচ্ছি, ঠিক আছে, এখানে এ আর্গুমেন্ট নিচ্ছি এবং এ এর সাথে যে এই ফাংশনের যে আর্গুমেন্টটা নিচ্ছি এন, সেটা আমি হচ্ছে মাল্টিপ্লাই করছি। তো এখন এখানে হচ্ছে যখন আমি কল দিব, কল দিলে তো আমাদের কিভাবে তাহলে ভ্যালুটা নিবে, যেমন এখানে তার ভ্যালু দেওয়া লাগবে, এখানে তার ভ্যালু দেওয়া লাগবে, সেটা তো আমি কোথাও হচ্ছে অ্যাসাইন করে রাখি না যে হচ্ছে ওখান থেকে নিবে। যেমন আমি তো ওইভাবে অ্যাসাইন করি না যে এ ইকুয়ালস টু 3, যেমন এখানে আমি এ ইকুয়ালস টু 3 এভাবে অ্যাসাইন করে রাখিনি। তাহলে আমি তো পাস করা লাগবে, দুইটা ভ্যালু আমাদের পাস করা লাগবে, এবং এখানে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশনের মধ্যে আমার ভ্যালু পাস করা লাগবে। সেটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আসি মাই ডবলার, এটা হচ্ছে নিলাম আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন এটা একটা ভ্যারিয়েবল। মাই ফাংশনের মধ্যে যখন আমি 2 পাস করছি, সেটা হচ্ছে এন আসছে, 2টা হচ্ছে এনে পাস হইলো, ঠিক আছে। এনে পাস হওয়ার পর তো একটা ল্যামডা ফাংশন সে রিটার্ন করবে, মানে এই ফাংশনটা তো একটা ল্যামডা ফাংশন রিটার্ন করবে। আর ল্যামডার মধ্যে কি দেখতে পাচ্ছি যে এ ইন্টু এন, ঠিক আছে। তো এন এর জায়গায় যে এন এর ভ্যালুটা আমি কই পাস করছিলাম, যে এখানে আমি পাস করছি 2টা পাস করছি, 2টা এখানে আসবে, এখান থেকে এসে হচ্ছে এখানে আবার চলে আসবে, এই যে এ ইন্টু 2 হচ্ছে, তাহলে এ ইন্টু 2 হচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখনো ল্যামডার মধ্যে কোনো আর্গুমেন্টের ভ্যালুটা পাস করিনি। তো কখন পাস হচ্ছে, আমরা যখন নিচে আসবো, এইখানে কি হলো, মাই ডবলার আমি কি পাইছি, ডবলার মধ্যে আমাদের কি অ্যাসাইন হয়েছে, মাই ফাংশনে 2 দেওয়ার পর আমাদের ল্যামডা ফাংশনটাই রিটার্ন করছে, এটা চলে আসছে মাই ডবলারের মধ্যে। যখন চলে আসছে তার মানে কি, তখন বিষয়টা এমন দেখাচ্ছে, এই যে আমি এখানে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি, তখন হচ্ছে হয়ে যাচ্ছে ফাংশনটা অনেকটা এরকম, এ ইন্টু, এই যে আমি ফার্স্টে কি দিয়েছিলাম 2 দিছিলাম না, এই যে এখানে এন এর ভ্যালু 2, ঠিক আছে, এইভাবে আসছে। তো এখন এ এর ভ্যালুটা অ্যাসাইন করার জন্য, এই আর্গুমেন্টের মধ্যে দেওয়ার জন্য ভ্যালুটা, আমি আবার হচ্ছে মাই ডবলারের মধ্যে আমি 11 পাস করব। 11 পাস করলে তখন হয়ে যাবে কি, তখন হয়ে যাবে হচ্ছে এই যে এ তো এর মধ্যেই থাকবে, এটা তো আর্গুমেন্ট ছিল, এখানে হবে কি 11 ইন্টু 2, ঠিক আছে, তখন এর ভ্যালুটা এখন অ্যাসাইন হয়ে যাচ্ছে, এটাই বোঝাচ্ছে আর কি। তো এই যে আমরা কি দেখতে পাচ্ছি যে 22, এটা ইকুয়ালস টু 22 ছিল, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে জিনিসটা হবে, আমাদের ভালো মতো বুঝতে হবে যে এইটা আগে পাস করব, তারপরে হচ্ছে যখন এই ল্যামডা ফাংশন রিটার্ন হয়ে এইটার মধ্যে আসবে, এই ভ্যারিয়েবলের মধ্যে আসবে, তখন তখন আমি হচ্ছে একটা ভ্যালু নিয়ে সেটা পাস করলে সেটা হচ্ছে ল্যামডার মধ্যে আর ল্যামডার আর্গুমেন্টের মধ্যে চলে যাবে। ওইভাবে ক্যালকুলেশনটা হয় এখানে। এখানে নিচে হচ্ছে আরেকটা আছে, এটাও এরকম সেম টু সেম, উপরে যেটা দেখাচ্ছি সেটার মতোই। এটা আমি রান করি, এখানে আমি কি করছি যে রিটার্ন ল্যামডাতে, এই যে ল্যামডা রিটার্ন করছি, তো আমি হচ্ছে 333 যখন দিলাম, ট্রিপলের মধ্যে যখন 3 ভ্যালুটা দিলাম, এন এর ভ্যালু তখন 3, এ দিয়ে হচ্ছে এই হচ্ছে স্কোয়ার, মানে এক্সপোনেনশিয়াল আর কি। তো এটা হচ্ছে এখানে তখন 3 আসবে, তখন এন ইকুয়ালস টু 3 হয়ে যাবে। তখন আমি এর ভ্যালুটা হচ্ছে লাস্টে যখন দিব 3 এক্সপোনেনশিয়াল 3, ঠিক আছে, মানে 3 কিউব আর কি। তো এই কারণে হচ্ছে 27 হয়ে যাচ্ছে, এই তো। তো ল্যামডা ফাংশন বলতে গেলে এইটুকুই। এটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং যখন করি, মেশিন লার্নিং এর সময় আমাদের অনেক সময় ল্যামডা ফাংশনটা লাগে, যেমন অনেক জায়গায় ছোট ছোট ক্যালকুলেশন, অনেক ছোট ছোট ক্যালকুলেশন আমাদের করা লাগে, এবং সেটা হচ্ছে আমার তো বড় বড় ফাংশন দিয়ে ছোট ছোট ক্যালকুলেশন করে লাভ নেই। যেমন আমি একটা ফাংশন বড় করে ডিফাইন করে সে মধ্যে আমি ছোট ক্যালকুলেশন করবো, সেটার কোনো দরকার নেই। তো মাঝে মধ্যে হয় কি, আমাদের হচ্ছে অ্যানোনিমাসলি ক্যালকুলেশন করা লাগে, যে ছোট একটা ক্যালকুলেশন করবো, সেটার মধ্যে একটা ভ্যালু আমি ক্যালকুলেট করে রিটার্ন করব, রিটার্ন করে আমি হচ্ছে একটা অ্যালগরিদমের মধ্যে চালাবো। এটার কারণে আমরা হচ্ছে ল্যামডা ফাংশনটা অনেক সময় ইউজ হয় মেশিন লার্নিং এর মধ্যে বা এআই এর মধ্যে।
তো এইটুকুই আর কি, অনেকভাবেই কাজ করা যায়। তো আপনারা একটু দেখে নেবেন যে ল্যামডা আরো অনেক ক্যালকুলেশন করা যায়। এখানে জাস্ট আমি হচ্ছে এক্সপোনেনশিয়াল দেখালাম, তারপর হচ্ছে ভ্যালু এসএন কিভাবে করে, মাল্টিপ্লাই কিভাবে করে, এটা আমি দেখাইলাম আর কি। তো এখানে প্র্যাকটিস প্রবলেম দিছি দুইটা, যে রাইট এ ল্যামডা ফাংশন দ্যাট অ্যাডস 10 টু এ নাম্বার। এটা সেম টু সেম ওই যে উপরের মতোই, যেভাবে উপরে দেখাইছি ওইটা ওইভাবেই হবে আর কি, আপনারা একটু চেষ্টা করে নেবেন। আর সর্ট দ্য লিস্ট অফ টাপল, এটা হচ্ছে লিস্টের মধ্যে আপনি হচ্ছে টাপল দিবেন, টাপল দিয়ে সেটা টাপলের আপনি সেকেন্ড যে আইটেমটা, সেকেন্ড আইটেম বলতে কি আমরা হচ্ছে 0 আর 1, 1 হচ্ছে তাহলে সেকেন্ড হবে, মানে 1 ইন্ডেক্স মানে কি সেকেন্ড, সেকেন্ড আইটেম আর কি। তো ওইটা আমি হচ্ছে নিয়ে প্রত্যেকটা টাপলের, যেমন আমি এখানে দেখাই, একটা মনে করেন লিস্ট, লিস্টের মধ্যে টাপল আছে মনে করেন 3টা, ঠিক আছে। এখানে মনে করেন আছে 3 1 2 5, তারপর 7 4, ঠিক আছে। তো এই যে সেকেন্ড যে হচ্ছে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা টাপলের, তো প্রত্যেকটা টাপল, আর এটা তো লিস্ট, লিস্টের মধ্যে টাপলগুলো আসছে, ঠিক আছে। তো এইগুলো আমি হচ্ছে সর্টিং করব। তো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যদি অ্যাক্সেস করতে চাই, ধরলাম যে হচ্ছে এক্স হচ্ছে লিস্ট অফ টাপল, ঠিক আছে। তো আমি হচ্ছে যদি এক্স এর সেকেন্ড যে টাপলের সেম ভ্যালুগুলো অ্যাসাইন করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে কাজটা হয়, ঠিক আছে। তো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, প্র্যাকটিস করে নিলে ভালো আর কি, আর একটু বুঝে শুনে প্র্যাকটিস করলে ভালো হবে। আচ্ছা, তো ল্যামডার মধ্যে ওইটুকুই ছিল। এখন হচ্ছে আসি আজকের পড়াতে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক বলতে কি, এখানে হচ্ছে ফার্স্টে আমরা আমাদের জানতে হবে যে ক্লাস কি, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর হচ্ছে শুরুতে আমাদের যেটা শেখায় যে ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে, যে ক্লাস কি, সেটার মধ্যে মানে অবজেক্ট কিভাবে কাজ করে, অবজেক্টটা কি আসলে। দেন এখানে হচ্ছে স্কোপ জিনিসটা জানলে হচ্ছে ভালো, সেটা পরবর্তীতে কাজে লাগে। যেমন ওপির আরো যে টার্মগুলো আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ওখানে আমাদের অনেক সময় এই হচ্ছে স্কোপিং নিয়ে কাজ করতে হয়, লোকাল গ্লোবাল ভ্যারিয়েবল এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এর জন্য আমি এটা আজকে রাখছি আর কি, পরের চ্যাপ্টারে বা পরে হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড এর জিনিসগুলো দেখাবো তার আগে এটা আমাদের জানা ভালো হবে আর কি। হুম। তো ফার্স্টে আসি ক্লাস এন্ড অবজেক্ট, এগুলো কি। পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে পাইথনে ওপি কাজ করে, কিছু কিছু প্রোগ্রামে, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ওপিটা ভালো মতো কাজ করে না। আহ, তো পাইথনে এটা হচ্ছে একটু ভালো মতো আপনি কাজ করতে পারবেন, এটা দিয়ে অনেক হচ্ছে প্রবলেম সলভিং করা যায়, অ্যালগোরিদম হচ্ছে করা যায়, ক্লাস এন্ড অবজেক্ট ক্রিয়েট করে অনেক কিছু করা যায়। তো পাইথনে এটা হচ্ছে একটু ইজিয়ার করে দেয় আর কি। পাইথন এমনিতে তো বুঝতে ইজিয়ার, তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামও ইজিয়ার আর কি। অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট উইথ ইস প্রপার্টিস অ্যান্ড মেথড। তো এখানে হচ্ছে বিষয়টা আমি পরে বলছি, এখানে কেন এই কথাটা বললো যে অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট, মানে আমরা পাইথনে যেগুলা ভ্যারিয়েবল ডিফাইন করি বা অ্যাসাইন করি, ওইগুলোকে বলতে হচ্ছে যে ম্যাক্সিমামই, ধরেন যে 99%ই হচ্ছে ওইগুলোর মধ্যে হচ্ছে অবজেক্ট, ওইগুলোকে আমরা অবজেক্ট বলছি। তো উইথ ইটস প্রপার্টিস অ্যান্ড মেথড, মানে ওই যে প্রত্যেকটা অবজেক্টের প্রপার্টিস আছে, মেথড আছে, মেথড তারপর অ্যাট্রিবিউট থাকে, ওইগুলো আর কি বলছে। তো ক্লাস কি, ক্লাস হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট যেমন হচ্ছে আমরা তো ফার্স্টে কোনো কিছু করার আগে আমরা একটা ব্লুপ্রিন্ট করে নিই, ঠিক আছে, যে ডিজাইন করে নিই যে আমরা কোন পথে আগাবো বা কিভাবে ডিজাইন করলে আমরা হচ্ছে, মানে একটা স্কিমার কথা বলতেছি আর কি, ডেটাবেসের। অনেক সময় এটা কিন্তু পড়ায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি একটা জিনিস ক্রিয়েট করার আগে সেটা ডিজাইন করা লাগবে, যে এটা আসলে কিভাবে ডিজাইন করলে আমার হচ্ছে কাজ করে, ঠিক আছে। তো এইটাকে বলছে হচ্ছে ব্লুপ্রিন্ট, আর ক্লাসটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য হচ্ছে ব্লুপ্রিন্ট, এটাই বোঝাচ্ছে। এখন আসি যে কেন বললো যে হচ্ছে এভরিথিং ইজ, এভরিথিং ইন পাইথন ইজ বেসড অন অবজেক্ট, এটার মানে কেন, মানে এটা কেন বলছে সবগুলো, মানে পাইথন সবকিছু কেন অবজেক্ট হতে হবে। এটা এইভাবে বলছে যে হচ্ছে এখানে আমরা দেখেন, আমরা হচ্ছে ফার্স্টের দিকে আমরা কি দেখাচ্ছিলাম, যে ইন্টিজার কিভাবে নেয়, স্ট্রিং কিভাবে নেয়, লিস্ট কি, এসব আমি পড়েছিলাম না। তো এখানে হচ্ছে এই যে এখানে কি বলছে, একটা ইন্টিজার এই যে ডিফাইন করছি, এখানে অ্যাসাইন করছি এক্স এর মধ্যে, এটাকে একটা অবজেক্ট বলছে, ঠিক আছে। স্ট্রিং কে এটাও একটা অবজেক্ট, আবার মাই লিস্ট এটাও একটা অবজেক্ট, ঠিক আছে।
আবার ফাংশন, যে ওই যে আমি হচ্ছে ফাংশন পড়াইছি, ফাংশনে একটা অবজেক্ট, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পাইথনের ম্যাক্সিমাম যে ডেটা টাইপ আপনি দেখতেছেন, যে লিস্ট, স্ট্রিং, তারপর ইন্টিজার, বুলিয়ান, এগুলো সবই অবজেক্ট বলতেছে। তো আমরা যদি একটা ক্লাস ক্রিয়েট করতে চাই, টু ক্রিয়েট এ ক্লাস ইউজ দ্য কিওয়ার্ড ক্লাস। হ্যাঁ, কত ইজি করে দেয় আর কি। ক্লাস দিয়ে স্পেস দিলাম, দিয়ে ক্লাসের নাম দিলাম, আমাদের একটা পছন্দ মতো ক্লাসের একটা নাম দিলাম, এখানে কোলন দিব। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা ফাংশনে হচ্ছে প্যারেন্থেসিস দিতাম, এখানে প্যারেন্থেসিস দিব না। ক্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে ডিফারেন্স। আর এটার মধ্যে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে x=5। এটা আমি ক্লাসের মধ্যে অ্যাসাইন করলাম। দেন হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে v1, যেটা দেখতে পাচ্ছেন, v1 ইকুয়ালস মাই ক্লাস দিয়ে প্যারেন্থেসিস দিছি। v1টা ক্লাসের একটা ইনস্ট্যান্স, মানে ক্লাসের একটা অবজেক্ট, ঠিক আছে। মানে আমি যখন v1 নিয়ে কাজ করব, তখন আমি ক্লাসের মধ্যে যেগুলো আছে, যেমন x থাকতে পারে, y থাকতে পারে, z থাকতে পারে, অনেক ক্যালকুলেশন থাকতে পারে, বা মেথড থাকতে পারে, ফাংশন থাকতে পারে, আমরা সবগুলো অ্যাক্সেস করতে পারবো। এই v1 এর মধ্যে যখন আমি মাই ক্লাসটা এভাবে ডিফাইন করলাম, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমি ক্লাসের সবকিছু আমি হচ্ছে মডিফাই করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো ক্লাসের যে কোনো মেথডস বা ভ্যারিয়েবলসকে। তো এই কারণে আমি কি করছি, এখানে দেখেন v1.x দিছি। কারণ কি, আমি যেহেতু ক্লাসের একটা হচ্ছে ইনস্ট্যান্স নিছি, তার মানে কি আমার v1 এর মধ্যে x ভ্যারিয়েবলটা চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে যদি y z ভ্যারিয়েবলও থাকতো, সেটাও এই v1 এর মধ্যেই চলে আসতো। তো এখন দেখি যে v1.x দিলে আমার তো x এর ভ্যালু প্রিন্ট হওয়ার কথা। x এর ভ্যালুটা প্রিন্ট হয়। এই শুধু এই জায়গায় আমি হচ্ছে অবজেক্টটা ক্রিয়েট করার কারণে, মাই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করার কারণে আমি হচ্ছে অ্যাক্সেসটা পাচ্ছি আর কি, x এর অ্যাক্সেসটা। এখন আসি init ফাংশন। অল ক্লাসেস হ্যাভ এ ফাংশন কল্ড, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর দেন প্যারেনথেসিস হুইচ ইজ অলওয়েজ এক্সিকিউটেড হোয়েন দ্য ক্লাস ইজ বিং ইনিশিয়েটেড। এখানে ইনিট বলতে এটাই বোঝাচ্ছে যে এটা একটা স্পেশাল, ঠিক আছে, এটা পাইথনের স্পেশাল মানে ফাংশন বলতে পারেন আপনি। ক্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে ইউজ হয়। এটা কখন এক্সিকিউট হয়, এখানে কারো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে এমনিতে জানা আছে নাকি, জেনারেলি কারো আইডিয়া আছে নাকি, এমনিতে পড়ে আসছেন এরকম বা অন্য ল্যাঙ্গুয়েজে, জানা থাকলে বলতে পারেন। বা সি প্লাস প্লাসে বা সিতে সিতে তো নাই, সি প্লাস প্লাসে করছেন নাকি এমনিতে? আচ্ছা, তো তারপর বলি, এই যে ইনিট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ক্লাস যখন আমি ইনিশিয়েট করব। এই ক্লাস ইনিশিয়েট করা মানে কি, আমি যখন অবজেক্ট এটা ডিফাইন করতেছি, ক্লাসের অবজেক্টটা নিতেছি, তখনই হচ্ছে যে এই ইনিট ফাংশনটা এক্সিকিউট হয়, এটাই বোঝাচ্ছে। ইউজ দ্য ইনিট ফাংশন টু অ্যাসাইন ভ্যালুস টু অবজেক্ট প্রপার্টিস। মানে কি বলছে, ফাংশন টু অ্যাসাইন ভ্যালুস টু অবজেক্ট প্রপার্টিস, মানে আমাদের অবজেক্ট প্রপার্টিস আমরা বানাতে পারবো, এই হচ্ছে ফাংশনের মধ্যে আমরা হচ্ছে অবজেক্ট প্রপার্টিস বানাতে পারবো। এবং হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাক্টর, ঠিক বলছেন, আমি ওইটাতে আসতেছিলাম। তো হচ্ছে আমি হচ্ছে প্রপার্টিস বানাতে পারবো, তারপর হচ্ছে প্রপার্টিসের মধ্যে আমি হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারবো, সেটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, এটাই হচ্ছে আমরা ইন্ট ফাংশনের মধ্যে করতে পারবো, ঠিক আছে। অর আদার অপারেশনস দ্যাট আর নেসেসারি টু ডু ওয়েন দ্য অবজেক্ট ইজ বিং ক্রিয়েটেড, যে আমরা অন্য অপারেশনও করতে পারি ইন্ট ফাংশনের মধ্যে। হ্যাঁ, এর জন্যই বলছিলাম যে কেউ যে OOP সম্পর্কে আগে থেকে জানে তাহলে ভালো। কারণ নর্মালি কি এখানে হচ্ছে পাইথনে ওইভাবে বলে না যে এটা কনস্ট্রাক্টর কিনা হ্যান ত্যান। সি প্লাস প্লাসে আমরা যেমন শুনে আসছি যে হ্যাঁ, কনস্ট্রাক্টর ভালো মতো আমরা ডিফাইন করে তারপর হচ্ছে করতাম। যে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো ওই ক্লাসের সাথে সাথে আমি ওইটার মধ্যে যদি ভ্যালু পাস করি, ওইটা অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরে চলে যাবে, ঠিক আছে। ওইটার জন্য আমার আলাদা করে কিছু মেথডটা আবার কল দিতে হবে না, ওইটা অটোমেটিক্যালি কল হয়। ক্লাস যখন ইনিশিয়েট করি অটোমেটিক্যালি কল হয়। তো এখানে ইনিট ফাংশনটা হচ্ছে কনস্ট্রাক্টর। এটা আমরা এইভাবে মাথায় রাখলে সবচেয়ে সুবিধা আর কি। যেটা অটোমেটিক্যালি ইনিশিয়েট হয়, এটা আমরা যে এখানে মডিফাই করতেছি, এইভাবে আমরা করে করে আমরা হচ্ছে প্রপার্টিসে ভ্যালুগুলো অ্যাসাইন করি। এটা হচ্ছে ইনিট ফাংশনের কাজ। তো এখানে আসি, এখানে দেখা যাক যে ক্লাস একটা নিছি, সেটার মধ্যে আমি হচ্ছে ডেফ, যেহেতু একটা ইনিট তো ফাংশন, সেহেতু ডেফ দিয়ে আমি ডিফাইন করছি। দেন এখানে সেলফ নেম এজ, ঠিক আছে। এলে সেলফ কেন দিলাম সেটা নিয়ে আমি হচ্ছে পরে আমি আলোচনা করছি, নিচে আছে এটা ডেফিনিশনটা। এবং এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে নেম ভ্যারিয়েবল
মানে এজ ভ্যারিয়েবল, মানে এখানে তো আর্গুমেন্ট বলবো আমি। তো এখানে সেলফ নেমের মধ্যে আমি হচ্ছে নেম দিচ্ছি, এজ দিচ্ছি। ওকে, তো ক্লাসের আমি অবজেক্ট আমি এখানে ইনিশিয়েট করছি p1 অবজেক্ট। তো ইনিশিয়েট করতেছি এবং আমি কি করতেছি, যেহেতু এখানে নেম এন্ড এজ আমি আর্গুমেন্ট নিছি, সেহেতু আমি এখানে যখন আমি অবজেক্ট ইনিশিয়েট করতেছি বা ক্লাসের ইনস্ট্যান্সটা আমি ইনিশিয়েট করতেছি, তখনই আমি এই দুইটা ভ্যালু আমি দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, নেমের মধ্যে যাবে নাফিউর আর হচ্ছে এজের মধ্যে যাবে 25। ঠিক আছে, এটা পাস হয়ে গেল। তাহলে আমি হচ্ছে দেখবো যে আসলে p1 নেম বা এই নেমটা হচ্ছে আসলে নাফিউর কিনা, এই এজটা আসলে নাফিউর মানে 25 কিনা। দেখি, হুম, এটা আমি পাস করছি ইনিশিয়েট করার সময়, অবজেক্টটা ইনিশিয়েট করার সময়। তো সেটা হচ্ছে নেম আর এজের মধ্যে চলে গেছে আর কি, এই যে সেলফ ডট নেমের মধ্যে গেছে একটা নেমটা, আর এজের মধ্যে গেছে আর একটা এজটা। ঠিক আছে, এখন আসি str ফাংশন। str বলতে তো আমরা জানি যে ক্লাস টাইপে দেখাইছিলাম যে ডেটা টাইপ। তো এখানে হচ্ছে আমি যখন টাইপটা দেখতে চাই স্ট্রিং এর টাইপটা, সেটা হচ্ছে str রিটার্ন করে আমাদের। তো str মানে তো স্ট্রিং এখানে। তো str ফাংশন কি করে, the str ফাংশন controls what should be returned when the class object is represented as string. এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে তো কনস্ট্রাক্টর বলতেছি যে এখানে আমি যখন ইনিশিয়েট করব, ইনিটের মধ্যে আমি তো হচ্ছে ভ্যালুগুলো তখনই পাস করে দিব অবজেক্ট ইনিশিয়েট করার সময়। আরেকটা ব্যাপার, যখন আমি অবজেক্টকে কল দিব, তখন সেটা আমাকে একটা জিনিস স্ট্রিং একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন আমাকে দেখাবে। সেই স্ট্রিং রিপ্রেজেন্টেশন দেখানোর জন্য আমি হচ্ছে str ফাংশনটা ইউজ করি। ঠিক আছে, str ফাংশন ছাড়া কিভাবে হয় সেটা আমি মানে দেখাচ্ছি। তার আগে str ফাংশন সহ কিভাবে হচ্ছে সেটা আমি দেখাই। এখানে আমি কি দেখতেছি, str ফাংশন নিছি এবং আমি হচ্ছে একটা f স্ট্রিং রিটার্ন করছি। ঠিক আছে, f স্ট্রিং রিটার্ন করছি কি, যেটা আমি ইনিটের মধ্যে পাস করছি, নেম ভ্যারিয়েবল পাস করছি, এজ ভ্যারিয়েবল পাস করছি। এটা আমি এখানে রিটার্ন করছি f স্ট্রিং এর মধ্যে, str এর মধ্যে। এটা আমি এখন দেখতে চাই, এই যে আমি পার্সনের মধ্যে আমি হচ্ছে অবজেক্টটা নিছি, যে p1 অবজেক্টটা আমি ক্রিয়েট করছি পার্সন ক্লাসের। তো এখানে আমি কি পাস করছি, নেম এন্ড এজ পাস করছি, জন এন্ড 36। এইখানে আমি যখন প্রিন্ট p1 দিচ্ছি বা অবজেক্টটা যখন কল করতেছি, শুধু অবজেক্টটাই কল করছি, অবজেক্টের কোনো মেথড বা ভ্যারিয়েবল আমি কল করতেছি না এখানে। শুধু অবজেক্টটা যখন কল করছি, সাথে সাথে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে, যেটা হচ্ছে এই যে এফ স্ট্রিং। এটা কেন দেখাচ্ছে, সেটা হচ্ছে str দেওয়ার কারণে। মানে আমি যখন অবজেক্টে কল দিব, তখন যদি str এই ফাংশনটা থাকে, সেটা অটোমেটিক্যালি আমাদের একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন দেখাবে বা ভ্যালুগুলো স্ট্রিং হিসেবে রিটার্ন করবে আমাকে, এটাই বলছে। তো এটা ছাড়া আমি যদি একটু রান করে দেখি কি আসে, এই যে এখানে কিন্তু হচ্ছে আমাকে ওইভাবে দেখাচ্ছে না, এখানে একটা মেমোরি লোকেশন দেখাচ্ছে যে এই অবজেক্টটা কোন মেমোরিতে আছে, কোন লোকেশন আছে, এটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে মানে দেখলে আমরা বুঝতে পারবো না যে আসলে হচ্ছে কি এখানে। তো এই কারণে যেহেতু এই জিনিসটা দেখাচ্ছে, এটা তো কোনো মানে মিনিংফুল না, এটা তো আমরা মিনিং বুঝতেছি না এটা মানে কি। এই কারণে আমরা স্ট্রিং রিপ্রেজেন্টেশন দিতে পারি, যেহেতু হ্যাঁ, যখন নর্মালি আমি অবজেক্টটা কল দিব, সাথে সাথে আমার হচ্ছে একটা অবজেক্টের ভ্যারিয়েবল সহ বা একটা সেন্টেন্স আমাকে দেখাবে। ঠিক আছে, এটাই হচ্ছে str এর কাজ। হুম, তো এখন অবজেক্ট মেথডে আসি। অবজেক্ট মেথড বলতে হচ্ছে, মেথড বলতে তো আমরা তো জানি, ফার্স্টে তো মানে দেখাচ্ছিলাম মেথড কি কি। মানে একটা আমি যদি লিস্ট যদি একটা ক্রিয়েট করি, ধরেন একটা লিস্ট ক্রিয়েট করার পর অ্যাপেন্ড দিয়ে তো আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাপেন্ড করতাম, লিস্টের মধ্যে ইনসার্ট করতাম, সেটা হচ্ছে লিস্টের মেথড ছিল। এরকম আরো মেথড ছিল, রিমুভ ছিল, তারপর টাপলের ক্ষেত্রেও ছিল, তারপর হচ্ছে আর কি ডিকশনারির ক্ষেত্রেও দেখাইছিলাম। এগুলোর প্রত্যেকটা ছিল মেথড, মানে ডট দিয়ে আমি হচ্ছে একটা রিমুভ দিলাম, অ্যাপেন্ড দিলাম, অ্যাড দিলাম, এভাবে আর কি, ওইগুলো মেথড। তো এখানে অবজেক্টেরও মেথড আছে। তো অবজেক্টের মেথডটা যদি আমার করতে হয়, তাহলে সেটা হচ্ছে ক্লাস বা এই অবজেক্টের ব্লু প্রিন্ট, যেটা ওই যে ক্লাস তো অবজেক্টের ব্লু প্রিন্ট, তো সেটার মধ্যে আমাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ, অবজেক্টের মধ্যে এই মেথডগুলো আমি হচ্ছে ইউজ করতে পারবো। সেই জন্য এখানে হচ্ছে আমি তো নেম আর এজ নিছি, এখন তারপরে একটা মেথড নিছি, মেথড বা এই যে ফাংশনও বলতে পারেন, ক্লাসের ক্ষেত্রে এটাকে আমরা মেথড বলি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটা স্ট্রিং আমি হচ্ছে প্রিন্ট আউট করছি, নেম ওয়ান এবং হচ্ছে এজ ওয়ান। এখানে একটা জিনিস আমি টেস্ট করছিলাম, এই যে সেলফ ডট, আমরা যখন ক্লাসের মধ্যে যখন কাজ করতেছি, ক্লাসের মধ্যে যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, এই যে এই নেম এন্ড এজ দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে বাইরে থেকে আসছে। এই যে আমরা
মানে ক্লাসের বাইরে থেকে আসছে। অবজেক্ট যখন ডিফাইন করছি তখন হচ্ছে নাফিউর আর এই যে 28 এইটা হচ্ছে বাইরে থেকে ভ্যালুগুলো আসছে এখানে। ক্লাসের মধ্যে যখন আমি ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন এই যে সেলফ ডট নেম ওয়ান এইভাবে হচ্ছে আমি টেস্ট করছিলাম যে মডিফাই করে করা যায় কিনা। তো এখানে হচ্ছে উপরে কি দেখছিলেন সেলফ ডট নেম, এটা দেখে মনে হচ্ছে যে এটা সেম টু সেমই হল, একটু বিষয়টা এমন না। এটা আমরা নেম চেঞ্জ করতে পারি, সেলফ ডট নেম ওয়ানের জায়গায় আমি নেম 10 দিতে পারি, এটার বিষয় না। ঠিক আছে, তো ওইটা আমি টেস্ট করতেছিলাম। তো ক্লাসের মধ্যে যখন আমি হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো তখন সেলফ ডট দি ভ্যারিয়েবল নামটাই আমার এইভাবে দিয়ে কাজ করতে হবে। এই কারণে আমি যখন এই ফাংশনের মধ্যে বা মেথডের মধ্যে কাজ করছি তখন আমার সেলফ ডট নেম ওয়ান এইভাবে আমি ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করছি। ঠিক আছে, তো এখন হচ্ছে এখানে আমি তাহলে কি হচ্ছে মাই ক্লাসের এই যে অবজেক্টটা, মাই ক্লাসের অবজেক্টটা আমি নিলাম ও ওয়ান, ভ্যালুগুলো পাস করলাম, তারপর হচ্ছে নেম অন প্রিন্ট করলাম। আচ্ছা ঠিক আছে, তো তারপর আমি কি করছি অবজেক্টের মেথডটা এখন চলে আসছে, যে এটা যেটা ডিফাইন করছি না এই মেথডটা, সেই মেথডটা আমি এখন অবজেক্টে আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারছি। এই ক্লাসের এই হচ্ছে মেথডটা আমি এখন অবজেক্টে এই অ্যাক্সেস করতে পারছি। এটা একটু রান করে দিই। হুম, তো এখানে কি আমি হচ্ছে নেম অনটা প্রিন্ট করছি, এই যে না ফিউরিটা পাস হয়েছে। দেন এই যে স্ট্রিংটা, এটা হচ্ছে মেথডটা আমি কল দিছি বলে এই হচ্ছে মেথডটা কল দেওয়ার পরে এই স্ট্রিংটা দেখাচ্ছে আমাকে, এই যে গুড ইভিনিং নাফিউর ইউর এজ ইজ 28। ওকে, তো এখন আসি যে সেলফ নিয়ে হচ্ছে কারো সমস্যা হতে পারে বা সেলফ কেন ইউজ করে, এটা আমারও সমস্যা হয় বা দেখা যায় যে অনেকদিন মানে অনেকদিন যদি না দেখি তাহলে আমারও হচ্ছে এটা মনে থাকে না। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো একটু কনফিউজিং, পাইথনের ক্লাসের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু কনফিউজিং, এটা আপনাদের একটু মাঝে মধ্যে এটা বেশি বেশি প্র্যাকটিস করে এটা আমাদের আপনাদের মাথায় রাখতে হবে। তো হোয়াট ইজ সেলফ? সেলফ রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ঠিক আছে, আর এটা বলার আগে আমি হচ্ছে সেকেন্ড লাইনে পড়ি, when you create an object python automatically passes the object as the first argument to methods in the class and by convention we name it self। এখানে এটা একটু বোঝার চেষ্টা করি, এখানে বলছে কেন সেলফটা কেন দেই। সেলফ দেওয়ার মানে এইটাই যে আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করতেছি তখন অটোমেটিক্যালি অবজেক্টের এই যে ও ওয়ান, মানে কোন অবজেক্ট নিয়ে আমি হচ্ছে ক্লাসের কোন অবজেক্টটা নিয়ে আমি ক্লাস কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের সেলফের মধ্যে ঢুকে। ঠিক আছে, একটু ভালো মতো বুঝাতে হলে আমি একটু চেষ্টা করি যে হচ্ছে এখানে তো ইনিটের মধ্যে কি চলতেছে আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা একটু কমেন্ট আউট করি দেখে। ইনিটের মধ্যে তাহলে যে সেলফ যে দেখতেছে না, সেলফ নেম এজ, সেলফের মানে কি আমি হচ্ছে যেই অবজেক্টটা নিয়ে কাজ করতেছি সেই অবজেক্টের নাম। ঠিক আছে, এটা বুঝতে কনফিউজিং লাগছে তাই না? এই যে জিনিসটা এইভাবে হয়, ও ওয়ান অবজেক্ট নিয়ে কাজ করছি, ক্লাস ওয়ানের এই যে মাই ক্লাস ওয়ানের মানে এই ক্লাসের এই অবজেক্টটা ও ওয়ান অবজেক্ট নিয়ে কাজ করছি, সেহেতু সেলফে যাবে হচ্ছে ও ওয়ান, তারপর যাবে হচ্ছে নেম যেটা আমি পাস করছি এই যে এই নেমটা, তারপর যাবে এই এজটা। ঠিক আছে, এইভাবে অবজেক্টটা অটোমেটিক্যালি পাস হতে হবে, এর জন্য হচ্ছে আমরা সেলফটা লিখি। ঠিক আছে, আমি যদি এখন এখানে ধরেন যে ও টু একটা অবজেক্ট আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মাই ক্লাস ওয়ানের, এটার মধ্যে আমি দিলাম হচ্ছে হাবিট দিলাম এবং আমি দিলাম 27। ঠিক আছে, তো এটা যে ভ্যালু ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কিনা এটার জন্য আমি টেস্ট করার জন্য অবজেক্ট টু এর আমি হচ্ছে নেম ওয়ানেও অ্যাক্সেস করি এবং অবজেক্ট টু এর আমি গ্রিট মেথডটাও আমি অ্যাক্সেস করি। এখন আমি দেখি এখানে কিন্তু এভাবেই প্রিন্ট আউট কিন্তু ভালো মতোই করছে। ঠিক আছে, আমি যে নতুন যে অবজেক্টটা নিয়ে কাজ করছি না ও টু নিয়ে, তখন সেখানে কি হচ্ছে, তখন সেখানে হচ্ছে কি এই সেম টু সেম জিনিসটাই হচ্ছে। ঠিক আছে, এখানে জাস্ট স্পেসিফিক ভাবে এটাই যাচ্ছে, এই ইনফরমেশনটা যাচ্ছে যে আমরা এখন ও টু নিয়ে কাজ করছি, ও টুটা পাস হওয়ার মানে কি তখন আমরা ও টু নিয়ে কাজ করছি, দেন ও থ্রি যদি আসে ও থ্রি নিয়ে কাজ করছি, এইভাবে স্পেসিফিক্যালি দেখানোর জন্য ইন্টারনালি পাইথন এইটা এইভাবে অ্যাসাইন করে, এর জন্য আমরা সেলফ দিই। ঠিক আছে, এই জিনিসটা কনফিউজিং, এর জন্য মানে এটার জন্য সেলফ স্টাডি করাটা আপনাদের জন্য মানে একটু সুবিধা হবে আর কি, এটা নিজে নিজে বোঝাটাই ভালো, নিজে নিজে না বুঝলে আপনি মানে বুঝতে পারবেন না যে সেলফ আসলে কেন, মানে এগুলো কেন আসছে। ওকে, তো এখন হচ্ছে আই গেস কারো বুঝার কথা বা কারো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি একটু চেষ্টা করি ক্লিয়ার করার জন্য, সমস্যা নেই। যাই হোক, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে সেলফ যেটা দিছি না, সেলফ আমি সেলফের জায়গায় অন্য কিছু দিতে পারি, কিন্তু সেটা আমার হচ্ছে
ফার্স্টের আর্গুমেন্টই হতে হবে। এই যে কোথায় দেখাইছিলাম, হ্যাঁ সেলফের জায়গায় আমি তো এস নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। আমি তো এই সেলফ, আমরা শুধু কনভেনশনটা মানে নেমিং কনভেনশনটা ঠিকঠাক রাখার জন্য আমি সেলফ নিয়ে কাজ করি, ঠিক আছে, সেলফ লিখি আর কি। তো আমি যদি এস দিতাম, এখানে আমি এস দিতাম, সেটাও কাজ করতো, ঠিক আছে। ওটা আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন আর কি। তো হ্যাঁ, উই ক্যান মডিফাই প্রপার্টিস অন অবজেক্টস। আমরা অবজেক্টের প্রপার্টি বলতে কি, যে নেম ওয়ান, এজ ওয়ান, এগুলোর প্রপার্টি বলতেছে। ক্লাসের ক্ষেত্রে বিষয়টা এটা চেঞ্জ হচ্ছে, যেমন ফাংশনকে আমরা বলছি মেথড, তারপরে এই ভ্যারিয়েবলকে আমরা বলছি হচ্ছে প্রপার্টিস। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে আমি প্রপার্টিস বলতে কি, নেম ওয়ান হচ্ছে ছিল ওই মাই ক্লাস ওয়ানের প্রপার্টিস, ঠিক আছে, বা অবজেক্টের প্রপার্টিস বলতে পারেন। ও ওয়ান দিয়ে আমি হচ্ছে, হ্যাঁ অবজেক্ট ওয়ানকে আমি হচ্ছে নেম ওয়ানের মধ্যে আমি কি দিচ্ছি এখন মডিফাই করছি। ও ওয়ানে আমি কি অ্যাসাইন করছিলাম, নাফির অ্যাসাইন করছিলাম, সেখানে আমি এখন কি দিচ্ছি, এর অন্য একটা নাম দিচ্ছি। এখন আমি প্রিন্ট করে দেখবো যে আসলে মডিফাই হয়েছে কিনা, অবজেক্ট ওয়ানের নেম ওয়ানটা মডিফাই হয়েছে কিনা। হ্যাঁ, এখন আমি যখন প্রিন্ট আউট দিলাম তখন নেম ওয়ানটা চেঞ্জ হয়ে গেছে, নেম ওয়ানে এখন মুশফিক দেখাচ্ছে। এবং হচ্ছে যখন মেথডটা অ্যাক্সেস করছি, গ্রিড মেথড, তখন দেখাচ্ছে যে গুড ইভিনিং মুশফিক, ইউর এজ ইজ এত, ঠিক আছে। একটা যেটা ডিলিট অবজেক্ট প্রপার্টিস, এখানেও হচ্ছে আমি আগেও দেখেছিলাম লিস্ট টাপলের ক্ষেত্রে ডেল দিয়ে স্পেস দিয়ে দেন আমরা একটা জিনিস ডিলিট করতে পারি, বা একটা ইন্ডেক্সের কোনো ভ্যালু একটা ডিলিট করতে পারি। এভাবে ডিলিট করা যায় আর কি, ইজিলি ডিলিট করা যায়, ডেল ইউজ করলে অনেক ইজি হয় আর কি। তো এখানে আমি কি ডিলিট করছি, এই যে এজ ওয়ান প্রপার্টিসটা আমি ডিলিট করছি অবজেক্ট ওয়ানের। আমি ডিলিট করে আমি হচ্ছে গ্রিড মেথডটা আমি অ্যাক্সেস করি। এবং ব্যাপারটা কি, গ্রিড মেথডের মধ্যে কিন্তু আমি হচ্ছে এজ ওয়ান দিছিলাম, প্রিন্ট আউট করছিলাম। এখন দেখি এটা কি হয়। হ্যাঁ, এখানে এটা ইরোর দেখাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমি এজ ওয়ান যে প্রপার্টিসটা সেটা আমি ডিলিট করে ফেলছি। সেটা ডিলিট করার পর আমি হচ্ছে গ্রিড মেথডটা কল দিচ্ছি, কিন্তু গ্রিড মেথডে কিন্তু আমার এজ ওয়ানটা প্রিন্ট আউট হয়েছিল। সেই কারণে এখানে তো তখন তো এজ ওয়ান পাচ্ছে না, এখন আর এজ ওয়ান পাচ্ছে না। এই কারণে হচ্ছে এখানে কি বলছে, মাই ক্লাস ওয়ান অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট এজ ওয়ান, ঠিক আছে, মানে এজ ওয়ানটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন ক্লাস, হ্যাঁ এখানে আসি কি, হ্যাঁ ক্লাস ডেফিনেশনস ক্যান নট বি এমটি, বাট ইফ উই ফর সাম রিজন হ্যাভ এ ক্লাস ডেফিনেশন উইথ নো কন্টেন্ট, পুট ইন দ্য পাস স্টেটমেন্ট টু অ্যাভয়েড গেটিং এন এরর। এখানে বলছে যে তুই একটা ক্লাস, আমি হচ্ছে মনে করেন যে ক্লাসের নেম আমি ডিফাইন করলাম, ক্লাস দিয়ে এরকম একটা ক্লাসের নেম ডিফাইন করলাম, কিন্তু ক্লাসের মধ্যে আমি কোনো কন্টেন্ট দিলাম না, কোনো প্রপার্টিস দিলাম না, মেথড দিলাম না, মানে ক্লাসের কোনো কন্টেন্ট নাই। আমরা হয়তো ধরে রাখতে পারি যে হ্যাঁ পরে হয়তো এই অ্যালগরিদমটা ডিফাইন করব, সেটা আমি হয়তো এটা নিয়ে পরে কাজ করব, আমি এখন পরের ক্লাস নিয়ে একটা কাজ করি। আপনি যদি সেটা করতে চান তাহলে আপনি তো হচ্ছে ক্লাসটা ডিফাইন করবেন, ডিফাইন করে সেটার মধ্যে কন্টেন্ট যদি কিছু না দিতে চান তাহলে হচ্ছে শুধু পাস এই স্টেটমেন্টটা দিয়ে রাখবেন। তাতে কি হয়, তাতে ক্লাসের স্ট্রাকচারটা ঠিক ঠিক থাকে, সেটাকে ক্লাস হিসেবেই তারা হচ্ছে কম্পাইলার ক্লাস হিসেবেই দেখবে, ঠিক আছে, তখন কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এখানে যেমন রান করে দেখি, হুম, আমি হচ্ছে ডিফাইন করছি, এখানে শুধু পাস স্টেটমেন্ট দিচ্ছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি মাই ফাঙ্ক2 এর। তো এটার কারণে আমি তো কিছু প্রিন্ট আউট করি নাই, কোনো ভ্যারিয়েবল নাই এটার মধ্যে, তো এই কারণে কিছু দেখা প্রিন্ট আউট হচ্ছে না। কিন্তু এখানে করে ইরর দেখাচ্ছে না, কারণ কি পাস স্টেটমেন্ট আমি ইউজ করছি। এটা যদি আমি ইউজ না করি, শুধু আমি হচ্ছে ক্লাসের নেমটাই দিয়ে রাখলাম, সাথে সাথে এটা ইরর দেখাচ্ছে, এক্সপেক্টেড অ্যান ইনটেন্ডেড ব্লক আফটার ক্লাস ডেফিনেশন অন লাইন ওয়ান। লাইন ওয়ান তার মানে কি, আমি হচ্ছে এখানে একটা সেমিকোলন দিয়ে আমি হচ্ছে পরে এই যে ইনটেন্ট ব্লকের মধ্যে আমি কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, ক্লাসের কোনো কন্টেন্ট আমি দেই নাই, ঠিক আছে। তো এটা করা যাবে না, এই কারণে আমি হচ্ছে পাস স্টেটমেন্টটা ইউজ করছি। এই যে এখন ঠিক আছে। আবার এখন ক্লাসের দুইটা প্রবলেম আমি দিছি, আরো অনেক প্রবলেম হয়, মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড তো ভার্সিটিতেও পড়ায়। ভার্সিটিতে এরকম দেখা যায় যে এক্সামে জাভার মধ্যেই দিছিল, অনেকগুলো প্রবলেম দিছিল, আমাদের বড় প্রবলেম। তো আমাদের হচ্ছে খাতায় কলমেই হচ্ছে প্রবলেম গুলা সলভ করতে হয়েছে আর কি। ওইটাই আমি চেষ্টা করে করে করছিলাম যতটুকু মনে পড়ে। অনেকগুলা অবজেক্ট ক্রিয়েট করছি খাতার মধ্যে, ধরেন একটা ক্লাস ডিফাইন করছি, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করছি ক্লাসের, তার মধ্যে ভ্যালুগুলা পাস করে দেখছি যে হ্যাঁ ক্যালকুলেশন করা যায় কিনা, সবই খাতায় কলমে করছিলাম আর কি। এই জিনিসটা একটু বাজে, বাট যাই হোক। হ্যাঁ, এখন প্র্যাকটিস প্রবলেম আসি। হ্যাঁ, create a class student with attributes name and grade and a method display which will print name and grade. আচ্ছা, ইজি জিনিস। এখানে যেটা করতে হবে, আপনার একটা ক্লাস ক্রিয়েট করবেন, তার মধ্যে প্রপার্টিস বা ওই যে অ্যাট্রিবিউট বলতেছে,
নেম অ্যান্ড গ্রেড একটা প্রপার্টিস দিবেন এবং ইনিট মেথডটা ইউজ করে দেখবেন, ইনিট মেথডটা ইউজ করবেন। ওটা ইউজ করে তারপর হচ্ছে একটা মেথড ক্রিয়েট করবেন ক্লাসের মধ্যে, যেটার নাম দিবেন ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে আপনি একটা সেন্টেন্স দিবেন এবং এফ স্ট্রিং ইউজ করতে পারেন। এফ স্ট্রিং দিলে আপনি ইনলাইনের মধ্যে আপনি নেম আর এই গ্রেড, এই দুইটা অ্যাট্রিবিউট আপনি প্রিন্ট করে দিবেন আর কি। ঠিক আছে, এই জিনিস। সেকেন্ডটা, একটা ক্লাস ক্রিয়েট করবেন, রেক্ট্যাঙ্গেল নামে একটা ক্লাস ক্রিয়েট করবেন, দ্যাট ক্যালকুলেটস অ্যান এরিয়া। ঠিক আছে, এটা ইনিট ফাংশন দিয়ে আপনি করার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনিট ফাংশন দিয়ে মানে ভ্যালুগুলো পাস হবে, ভ্যালুগুলো পাস হয়ে তারপর এখানে ক্যালকুলেশন হবে। এরিয়ার ক্যালকুলেশনটা তো ওই যে হাইট অ্যান্ড উইথ ছিল রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, তো ওইভাবে আপনি ক্যালকুলেটটা করে তারপর রিটার্ন ভ্যালু করে দিবেন। ঠিক আছে, তার মানে কি, অবজেক্ট যখন আমি ক্রিয়েট করব তখন আমি যখন ইনিশিয়েট করব তখন ভ্যালুগুলো পাস করব হাইট অ্যান্ড উইথের, তারপর ওই হচ্ছে রেজাল্টটা আমাদের রিটার্ন করবে আর কি। তো এইভাবে আপনি করতে পারেন, বা মেথড ইউজ করে টেস্ট করে করে করবেন আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো আরো অনেক প্রবলেম আছে, যেমন এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল ছাড়াও আরো অনেক জায়গায় দেখা যাচ্ছে সার্কেলের প্যারামিটার বা হচ্ছে ডায়ামিটার এইসব নিয়ে হচ্ছে কাজ করে না, ওইগুলো ক্যালকুলেশন করে ট্রায়াঙ্গেলের এরিয়া সম্পর্কে। এগুলো আপনি ক্লাস ইউজ করে আপনি হচ্ছে রেজাল্ট গুলো দেখার চেষ্টা করবেন যে এইভাবে আমি হচ্ছে এই ক্যালকুলেশন গুলো করতে পারি কিনা। ঠিক আছে, তো ক্লাস ইউজ করলে যেটা হয় যে আপনার কোডের স্ট্রাকচারটা অনেক সুন্দর থাকে, আপনি হচ্ছে অনেক সুন্দর মতো ডিফাইন করে মেথড সুন্দর মতো সাজাতে পারবেন এবং সেটা রিডেবিলিটি বাড়ে আর কি। অন্য কেউ যখন কোড দেখবে তখন বুঝতে হবে যে হ্যাঁ এই মেথডের মধ্যে এটা এই ক্যালকুলেশনটা হয়েছে। আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করছি, আমি নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করছি, দেখা যাচ্ছে আমরা তো সেটা রিউজেবল হচ্ছে আর কি। একটা ব্লু প্রিন্টটা আমি ডিফাইন করলাম, ব্লু প্রিন্টটা হচ্ছে ক্লাস, পরে আমি অবজেক্ট আমি নিলাম যে 10টা অবজেক্ট নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, মানে 10টা মানুষ নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তো 10 মানুষ নিয়ে আমি হচ্ছে মানুষের মধ্যে অ্যাট্রিবিউট গুলো দিলাম। ঠিক আছে, কম বেশি কোনটা কম বেশি হবে, ওদের মধ্যে কি কি আছে না আছে, ওইগুলা ওই ব্লু প্রিন্ট হিসেবে হচ্ছে যাবে, ইনফরমেশন গুলো ওই ক্লাসের মধ্যে যাবে, ওইভাবে ক্যালকুলেট হয়ে আমাদের ভ্যালুগুলো রিটার্ন করবে। বিষয়টা এরকম আর কি। এখন আসি ভ্যারিয়েবলের স্কোপ। আচ্ছা, তো এখানে স্কোপ বলতে কি হচ্ছে, তার এখানে কি কি স্কোপ আছে, লোকাল, গ্লোবাল এন্ড নন লোকাল, তিনটা তিন টাইপের স্কোপ আছে আর কি। A variable is only available from inside the region it is created. এটা একটা অবভিয়াস কথা বলছে, যে আমি একটা কোড ব্লকের মধ্যে যখন একটা ভ্যারিয়েবল ডিফাইন করি তখন তো সেই কোড ব্লকের মধ্যে আমি ওটা অ্যাক্সেস করতে পারবো, এটাই বলছে। দিস ইজ কল্ড স্কোপ। ঠিক আছে, তো এই যে লোকাল, গ্লোবাল, নন লোকাল স্কোপ এগুলো বললাম, সেগুলো সম্পর্কে জানি। ফার্স্টে তো লোকাল স্কোপ। A variable created inside a function belongs to the local scope of that function and can only be used inside that function. এখানে বলছি কি, একটা ভ্যারিয়েবল যেটা ফাংশনের মধ্যে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে, মানে ফাংশনের মধ্যে আমি ইনিশিয়েট করছি ভ্যারিয়েবলটা, সেটা ওই ফাংশনের মধ্যেই অনলি ইউজ করা যাবে, সেটা ফাংশনের বাইরে আমি হচ্ছে সেটা অ্যাক্সেস করতে পারবো না এই ভ্যারিয়েবলকে। এটা বলছে, এটাকে বলতেছে লোকাল স্কোপ। তো এখানে কি হচ্ছে, এখানে একটা ফাংশন ডিফাইন করছি এবং ফাংশনের মধ্যে আমার দুইটা ভ্যারিয়েবল আছে এক্স এন্ড এইচ। তো ফাংশনটা আমাদের হচ্ছে একটা ভ্যালু কি, এক্স ভ্যালুটা রিটার্ন করছে। আর প্রিন্ট এইচ যেটা দেখতে পাচ্ছেন, প্রিন্ট এইচটা হচ্ছে ফাংশনের বাইরে। ঠিক আছে, ফাংশনের মধ্যে কিন্তু আমার এইটা প্রিন্ট হচ্ছে না। এটা রান করে দেখি। সাথে সাথে ইরর দেওয়ার কারণ কি, এখানে কি বলছে, নেম এইচ ইজ নট ডিফাইন্ড। এইচ তো এই এই ফাংশনের মধ্যে ডিফাইন করা আছে, তাহলে আমি প্রিন্ট এইচ দিতে পারছি না কেন? তার কারণই হচ্ছে যে ফাংশনের মধ্যে, এই যে ফাংশনের মধ্যে ইনডেন্ট করা এই হচ্ছে এইচ ভ্যারিয়েবলটা, সেই কারণে আমি এইচ এর কোনো অ্যাক্সেস পাচ্ছি না। আমি যখন হচ্ছে এই মেইন কোডে যখন আসছি, এটা কিন্তু ফাংশনের মধ্যে না, মেইন কোডে যখন আসছে তখন সে এইচ কে চিনতেছে না, কারণ কি সেটা একটা লোকাল ভ্যারিয়েবল। এইচ হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল, এই কারণে হচ্ছে আমি বাইরে অ্যাক্সেস করতে পারছি না। যদি এটা বাদ দিয়ে দিই, মাই ফাং কল করে এটা প্রিন্ট এক্স হওয়ার কথা, এখন এক্স প্রিন্ট হয়। ঠিক আছে, ফাংশন কল দিছি, ফাংশনের মধ্যে থেকে ভ্যালুটা আমাদের এই প্রিন্ট করে দেখাচ্ছে কিনা এক্স। The variable x is not available outside the function, মানে ফাংশন বাইরে অ্যাভেলেবল না, but it is available for any function inside the function. ওকে, এখানে আমরা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন। এখানে কি হচ্ছে, একটা ফাংশন ডিফাইন করলাম, এক্স একটা ভ্যালু দিলাম, এইখানে ওই ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন আমি ডিফাইন করছি, সেটার মধ্যে আমি হচ্ছে
এই এক্সটাকে আমি প্রিন্ট করতেছি, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে যে এটা যেহেতু ফাংশনের অংশ কিনা এটার মধ্যে তো ডিফাইন হওয়ার কথা না, বা এক্সট্রা প্রিন্ট হওয়ার কথা না, কিন্তু এখানে প্রিন্ট হবে। তার কারণ কি, যে আউটার যে ফাংশনটা আছে, এই ইনার ফাংশন তো আউটার ফাংশনেরই অংশ, ঠিক আছে, যেহেতু ইনডেন্ট করা আছে, ঠিক আছে। এই কারণে আমাদের এক্সট্রা অ্যাক্সেস করা যাবে। এই যে এই ফাংশনে এক্সট্রা আমরা এই ছোট ইনার ফাংশনের দিকে অ্যাক্সেস করতে পারবো। তারপর কি করছি, তারপর হচ্ছে ইনার ফাংশনটাই কল দিতেছি, তার মানে কি এক্সট্রা প্রিন্ট দিতেছি, ঠিক আছে। এটাই হচ্ছে আর কি। এখন আবার সেম টু সেম এটা ঠিক মতো কাজ করতেছে, যা বলছিলাম সেই অনুযায়ী কাজ করতেছে আর কি। ইনার ফাংশনটাতে আমি হচ্ছে আউটার ফাংশনের এই হচ্ছে ভ্যারিয়েবলটা, এক্স ভ্যারিয়েবলটা আমি হচ্ছে নিতে পারতেছি বা প্রিন্ট আউট করতে পারতেছি। তারপর আসি লোকাল স্কোপ বলতে ওইটুকুই আর কি। দেন গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপটা কি? A variable created in the main body of the Python code is a global variable and belongs to the global scope. পাইথনের মেইন কোড, ঠিক আছে, আমরা যখন কোনো ইন্টেন্ট করতেছি না, কোনো ফাংশনের মধ্যে নেই, তার মানে আমরা মেইন কোডের মধ্যে আছি, ঠিক আছে, মানে মেইন স্ক্রিপ্টের মধ্যে আছি আমি। তো এই স্ক্রিপ্টের মধ্যে বা এই হচ্ছে কোডের মধ্যে যখন আমি একটা ভ্যালু, আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল যখন আমি ডিফাইন করতেছি, অ্যাসাইন করতেছি একটা ভ্যালু, সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ, সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ ভ্যারিয়েবল। তার মানে কি, ওই ভ্যারিয়েবলটা আমি হচ্ছে যে কোনো ফাংশনে বা যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, ওইটা সব জায়গায় অ্যাক্সেসিবল ওই কোডের মধ্যে, এটাই বোঝাচ্ছে। গ্লোবাল ভ্যারিয়েবলস আর অ্যাভেলেবল ফ্রম উইথিন এনি স্কোপ, গ্লোবাল অর লোকাল, ঠিক আছে। লোকাল বলতে ওই যে ফাংশন, ইনসাইড দ্য ফাংশন, ওইটা বলছিলাম আমি লোকাল স্কোপ। তো ইনসাইড দ্য ফাংশন এখন এই একটা যে গ্লোবাল ভ্যারিয়েবল সেটা ইউজ করা যাবে, এটা বলছে। এখানে হচ্ছে এক্সটা কি গ্লোবাল ভ্যারিয়েবল, ফাংশনের মধ্যে যখন আসতেছি তখন হচ্ছে আমি এক্সটাকে নিয়ে কাজ করতে পারছি। কারণ কি, এক্সটা সব জায়গায় হচ্ছে অ্যাক্সেস করা যাবে, যেহেতু এটা গ্লোবাল ভ্যারিয়েবল সেই কারণে এটা সব জায়গায় অ্যাক্সেসেবল, ঠিক আছে। তো আমি কি, আচ্ছা, মাই ফাংশন এখানে হচ্ছে আমি কল করলাম, এটা তো এক্স এর ভ্যালু প্রিন্ট করছে, হ্যাঁ এটা এক্স এর ভ্যালু প্রিন্ট করছে মাই ফাংশন থেকে। দেন নর্মালি আমি হচ্ছে এক্সট্রা প্রিন্ট করছিলাম, এই যে এটাও ভালো মতো প্রিন্ট হয়েছে, ঠিক আছে। If we need to create a global variable but are stuck in the local scope, then we can use the global keyword. আচ্ছা, the global keyword makes the variable global. এখানে হচ্ছে কি বলছে, আমরা যদি কোনো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ফাংশনের মধ্যে বা লোকাল স্কোপের মধ্যে আমরা সীমাবদ্ধ, আমরা এখানে স্টাক, দেন উই ক্যান ইউজ দ্য গ্লোবাল কিওয়ার্ড। এই কারণে আমরা হচ্ছে কি করছি, আমরা যখন এক্স কে আমরা হচ্ছে এক্স এর সামনে আমি যখন গ্লোবাল দিতেছি, তাহলে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে এই এক্স কে আমি হচ্ছে গ্লোবাল স্কোপে কনভার্ট করতেছি। এই কারণে এক্সটা হচ্ছে সব জায়গায় মেইন কোডের মধ্যে সব জায়গায় আমি প্রিন্ট আউট করতে পারবো, এটা বোঝাচ্ছে, যেহেতু গ্লোবাল করে ফেললাম। তো এক্স আমি অ্যাসাইন করলাম, দেন হচ্ছে ফাংশনের মধ্যে এটা প্রিন্ট করলাম, ফাংশনকে কল দিলে এক্সট্রা প্রিন্ট হবে, দেন হচ্ছে নর্মালি প্রিন্ট করলে এক্সট্রা তো প্রিন্ট হওয়ার কথা কিনা এটা এখন দেখি আমরা। হ্যাঁ, এখনো প্রিন্ট করতেছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমি একটু টেস্ট করার জন্য আমি যদি এটা কমেন্ট আউট করি তাহলে কি হবে। আচ্ছা, তাহলেও কাজ করে। কিন্তু এটা কাজ করার কথা না। আচ্ছা, সেটা মেমোরিতে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কোল্যাবের মেমোরিতে চলে গেছে বলে আপনাকে দেখাচ্ছে আর কি। এটা আপনি যদি কোল্যাব নতুন করে রিকানেক্ট দেন তাহলে হচ্ছে দেখাবে না। ওকে, কিন্তু এটা হচ্ছে ইরর দেখানোর কথা। আমি যদি গ্লোবাল কিওয়ার্ড না ইউজ করি তাহলে এখানে ইরর দেখানোর কথা, কারণ এটা গ্লোবাল স্কোপে যায় নাই। ওকে, এখন এটা কি আসছে, এখানে আমি হচ্ছে এক্স এর ভ্যালুকে, এক্স হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সেটাকে আমি মডিফাই করতেছি কিভাবে। আমি যখন গ্লোবাল এক্স যখন লিখতেছি, তার মানে হচ্ছে আমি গ্লোবাল যে এক্স ভ্যারিয়েবল যেটা আছে, গ্লোবাল এক্স ভ্যারিয়েবল বলতে কি, যে এক্স ইকুয়ালস 300, এটা হচ্ছে গ্লোবাল এক্স। গ্লোবাল এক্স যখন আমি নিচ্ছি তার মানে কি, তখন আমার এক্স এর এই 300 ভ্যালুটা চলে আসছে, সেটাকে আমি মডিফাই করছি 200, মডিফাই করে 200 দিলাম, সেটাকে আমি প্রিন্ট আউট দিলাম, এবং নর্মালি আমি ফাংশনকে কল করলাম, এক্স এর ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। এখানে 200 দেখাচ্ছে, তার কারণ কি, আমি এখানে গ্লোবাল গ্লোবাল ধরলাম, গ্লোবাল এক্স নিলাম, তার মানে এক্সটা হচ্ছে আমার ফাংশনের মধ্যে অ্যাক্সেসিবল হয়ে গেল। দেন এক্স কে যখন মডিফাই করবো তখন কোডের যে কোনো জায়গায় যদি আমি এক্স এখন হচ্ছে প্রিন্ট আউট করি, সেটা এক্স এর নতুন ভ্যালুটা যেটা 200 সেটা হচ্ছে দেখাবে। এটাই হয়েছে এখানে। মাই ফাংশন কল দিছি, এক্সটা রিটার্ন করছে মডিফাইড এক্স 200,
প্রিন্ট এক্স, সেই এক্সটাই মডিফাইড করা 200। ওকে, এখন ফাইনালি আসি হচ্ছে নন লোকাল কিওয়ার্ড, নন লোকাল ভ্যারিয়েবল আর কি। The non-local keyword is used to work with variables inside the nested function. এটা হচ্ছে নেস্টেড ফাংশনের মধ্যে, নেস্টেড ফাংশন বলতে যে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, তার মধ্যে আরেকটা ফাংশন, এটাকে বলছে নেস্টেড ফাংশন, মানে ফাংশন ইনসাইড ফাংশন, এটা হচ্ছে নেস্টেড ফাংশন। The non-local keyword makes the variable belong to the outer function. ঠিক আছে, নন লোকাল ভ্যারিয়েবল ইউজ করে আমি হচ্ছে ইনার যে ফাংশনটা দেখাইছিলাম না, ইনার যে ফাংশনটার মধ্যে যে ভ্যারিয়েবলটা, সেটা আমি হচ্ছে আউটার ভ্যারিয়েবল, মানে আউটার ভ্যারিয়েবলের ফাংশনটা আমি এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবো, এটা বোঝাচ্ছে। এখন এটা আমি ভালো মতো দেখার চেষ্টা করি। এখানে কি হচ্ছে, একটা ফাংশন যেটার মধ্যে এক্স এর একটা ভ্যালু দিলাম, ইনসাইড আরেকটা ফাংশন নিলাম, এটা হচ্ছে নেস্টেড ফাংশন। নন লোকাল এক্স দিলে আমি হচ্ছে এই যে এক্স এর যে এই ভ্যালুটা আছে, তো এই ভ্যালু সহ এক্স কে আমি অ্যাক্সেস করতে পারলাম। অ্যাক্সেস করার পর তখন আমি এক্সটাকে আমি মডিফাই করতে পারছি, এক্সটাকে জেইন থেকে আমি হচ্ছে হ্যালোতে কনভার্ট করছি, মানে নতুন লিস্টিং আমি মডিফাই করলাম আর কি ওইটাকে। দেন আমি মাই ইনার ফাংশনটাকে আমি হচ্ছে কল দিলাম, ইনার ফাংশন কল দিলাম, কিন্তু ইনার ফাংশনের মধ্যে আমি কল দিই নাই, ঠিক আছে, এটা কিন্তু আউটার ফাংশনের মধ্যে, মাই ফাঙ্ক 1 এর মধ্যে আমি মাই ফাঙ্ক 2 কে হচ্ছে কল দিতেছি। এটা একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে ইনডেন্টের ব্যাপার। ইনডেন্টের কারণে আপনার হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, বাট ইনডেন্টটা এইভাবে কাজ করে। আমি যদি এখন এইটা যদি আমি এখন একটা ট্যাব দিতাম, একটা ট্যাব দিলে এটা কিন্তু মাইফাং 2 এর মধ্যে অংশ, মাইফাং 2 এর মধ্যে আমি মাইফাং 2 কল করতেছি, কিন্তু যখন আমি একটু ব্যাকস্পেস দিলাম তখন মাইফাং 1 এর মধ্যে মাইফাং 2টা কল করতেছি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল রাখবেন। দেন মাইফাং 1 এর মধ্যে আমি এক্সট্রা রিটার্ন করতেছি এবং এই মাইফাং 1টাই আমি হচ্ছে প্রিন্ট আউট করতেছি, দেখি কি হচ্ছে। হুম, তার মানে কি বেসিক্যালি যেটা হচ্ছে যে মাইফাং 1 থেকে তো আমি এক্সট্রা রিটার্ন করতেছি এবং মাইফাং 2 এর মধ্যে তো এক্সট্রাই মডিফাই করছি। নন লোকাল ইউজ করার কারণে আমি হচ্ছে এই চেইনটাকে আমি হচ্ছে মডিফাই করে হ্যালোতে কনভার্ট করতে পারছি, সেই কারণে আমার এখানে কি দেখাচ্ছে হ্যালো, ঠিক আছে। দেন ফাইনালি আসি, এখানেও দুইটা প্রবলেম দিয়েছি ছোট ছোট করে। রাইট এ ফাংশন দ্যাট ইউজেস গ্লোবাল ভ্যারিয়েবল এন্ড মডিফাইস ইট। ওই যে আমি বললাম উপরে একটা গ্লোবাল ভ্যারিয়েবল নেবেন, দেন হচ্ছে একটা ফাংশন নিয়ে ফাংশনের মধ্যে সেই ভ্যারিয়েবলকে আপনি মডিফাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। রাইট এ নেস্টেড ফাংশন দ্যাট মডিফাইস এ নন লোকাল ভ্যারিয়েবল, এটা উপরে দেখালাম। নন লোকাল ভ্যারিয়েবল নিয়ে আউটার ফাংশন যেটা আছে, আউটার ফাংশনের ভ্যালুকে আপনি হচ্ছে মডিফাই করবেন, ক্যালকুলেট করে আবার রিটার্ন করবেন, তাহলে আউটার ফাংশনের ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ট্রাই করবেন আর কি। আর এছাড়াও নেটেও অনেক টাইপের প্রবলেম আছে এগুলো নিয়ে, স্কোপ নিয়ে কম প্রবলেম আছে, বাট ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে আপনাদের অনেক প্রবলেম আছে, ঠিক আছে। অনেক প্রবলেম আপনি নেটে দেখতে পারবেন, বা কোনো যে কোড ফোর্সেস আছে বা লিড কোড আছে, ওখানে হচ্ছে অনেক টাইপের প্রবলেম দেয়, ওখানে আপনি হচ্ছে একটু দেখে দেখে ওগুলো প্র্যাকটিস করবেন আর কি। তো আজকের ক্লাস এইটুকুই ছিল। আজকে তাহলে কি কি পড়ালাম, আমি তো গত ক্লাসের ল্যামডা ফাংশনটা পড়ালাম, দেন হচ্ছে ক্লাস অবজেক্ট নিয়ে হচ্ছে পড়ালাম, দেন ক্লাস এন্ড অবজেক্ট, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর এই যে স্কোপ নিয়ে পড়ালাম আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলবেন, আমি তাহলে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো আর কি। আপনার যদি কোনো প্রবলেম থাকে আজকের পড়ানো নিয়ে তাহলে বলতে পারেন আর কি। থ্যাংক ইউ ফর জয়নিং। এই খোলা ফাইলটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, কোলা ফাইল নিয়ে কোনো চিন্তা নেই, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ক্লাস সেকেন্ডে শেষ করবো, অনেকক্ষণই নিচ্ছি মনে হয়, আই ডোন্ট নো।